পেয়েছি। কি? ঈশানের ঠোঁটের নিচের পার্টে একটা ছোট করে কামড় দিয়ে দিল। আপাতত এইটাই শাস্তি। আর আগের পার্টে সবাই ভেবেছিল কেস করব, যদি না করি তাহলে লেখিকাকে সবাই পিটাবে। আচ্ছা, এখন টাটা। ঈশান হাঁ করে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে, কিন্তু হাত পা যেন কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার। আগে এত মেয়ের সাথে রিলেশন করলেও কখনো কাউকে এইসব করেনি। আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যিই জানতে পারে, তাই তার সাথেও এইসব কিছুই করা হয়নি। বলতে গেলে কোনো মেয়ের এত কাছে কখনোই আসেনি ঈশান। অদ্ভুত ভালো লাগাও কাজ করছে তার। একটা কামড়ও বুঝি এত সুখের হয়। কিন্তু ঈশান সে ভালো লাগাকে বাড়তে দিল না। চুপচাপ রাগী চোখে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন নেশা অনেক আগেই অফিসে চলে এসেছে আজ, কারণ আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে, তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পর নীর এন্ট্রি মারলো। সবাই তাকে দেখে অবাক হলো, কারণ আজ তার গেট আপ একটু অন্যরকমই। বাট কেউ এতটা মাথা ঘামালো না। নীর এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। একটু পর রবি এসে সবাইকে ডাকলো। আপনাদের সবাইকে নীর স্যার তার কেবিনে ডাকছে। নীর স্যার মানে? উনিই সব বলবেন। আপনারা সবাই কেবিনে যান। সবাই গেল। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। সবাই হয়তো বুঝতে পারছো না আমি এমডি কিভাবে হলাম, তাই তো? আচ্ছা, বলছি। আমার পুরো নাম নীর আহমেদ খান। তোমাদের বস কবির খান আমার বাবা। এতদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতটা কোঅপারেটিভ, আর আপনারা কাজগুলো কতটা মন দিয়ে করেন। অ্যান্ড আমি অবাক, সত্যি আপনারা খুব ভালোভাবেই কাজগুলো করেছেন। বাবাই সত্যি বলেছে, এই অফিসের মানুষগুলো খুব হার্ড ওয়ার্কিং পারসন। আশা করি সবাই আমার পরিচয় লুকানোর পেছনের কারণগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা আসতে পারেন। যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ। এই রবি, নেশা কি করছে দেখা আসো তো গিয়ে। মিথ্যা বলে তো দিলাম, আল্লাহই জানে কতটুকু বিশ্বাস করেছে। আমার মনে হয় না স্যার বিশ্বাস করছে। কেন? স্যার, ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল ম্যাডাম আপনার কথাগুলোকে সন্দেহ করছে। উফ, কি জ্বালা। যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রপোজটা করব কিভাবে? স্যার, আপনি বরং এখন ম্যাডামকে কিছু বলেন না, কয়েকদিন ওয়েট করেন, ম্যাডামকেও বিশ্বাস করতে দিন, তারপর বলিয়েন। তুমি বুঝবে না রবি, দেরি করার সময় নেই আমার কাছে। যত তাড়াতাড়ি তাকে বলতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। আচ্ছা, উনি এই অফিসে জয়েন করেছে আমার একদিন পর, তার মানে এই অফিসে ওনার মাত্র 2 দিন হলো। এই 2 দিনে উনি সব কিছু বুঝে গেল। আর তাছাড়াও এই 2 দিনে বেশিরভাগ সময় তো আমার কেবিন থেকেই আমাকে জ্বালাচ্ছিল। তাহলে সবার দিকে নজর রাখলোটা কোন সময়? কিছু তো একটা ঘাবলা আছে, কিন্তু কি হতে পারে? দূর, যাই হোক, তাতে আমার বাপের কি। মে আই কাম ইন ম্যাম? কাম। ম্যাম, আপনাকে নীর স্যার ডাকছে। আমাকে? জি ম্যাম। মে আই কাম ইন স্যার? কাম। জি স্যার, বলুন। পরের বার থেকে রুমে ঢোকার সময় নক করে আসবে না। হ্যাঁ? যা বললাম। আর স্যার বলবা না। আগে যেমন মিস্টার নীল বলে ডাকতে তেমনই রাখবে। আর পারলে জান বলে ডেকো। কিছু বললেন? না, কিছু বলিনি। যা বললাম তা যেন মনে থাকে। হুম। কি ব্যাপার, যা বলছি তা চুপচাপ মেনে নিচ্ছে? কিছু তো একটা প্যাচ আছে। এখন আমি আসি। না, এখানে বসো, আর এই ফাইলটা নাও, কমপ্লিট করো এটা। ওকে, বাট আমি করে দিচ্ছি। এখন করো আর আমার সামনে বসে। কিন্তু ইটস মাই অর্ডার। ওকে। একটু পর। স্যার প্লিজ, আপনি আপনার চোখটা সরাবেন, আমার ডিস্টার্ব হচ্ছে। না, সরব না। তোমাকে বলেছি আমাকে স্যার না বলতে। তুমি সেই ভুলটাই করছো, আর এটা তোমার শাস্তি। এভাবে তাকিয়ে থাকলে আমি কাজ করতে পারবো না। তো কাজ করতে কে বলছে? তুমিও আমার দিকে তাকিয়ে থাকো আর আমি তোমার দিকে। কী সব বলছেন আপনি স্যার? যা শুনছো, আর তুমি আবার আমায় স্যার বলছো। সো
এখন তোমাকে আরও একটা শাস্তি দেব। তা হলো আমার জন্য গিয়ে একটা কফি নিয়ে আসবে, ওকে? আমি কি আপনার বিয়ে নাকি? তুমি হতে চাইলে বানাতে পারি। মানে? কিছু না, যাও নিয়ে আসো, না হলে অন্য শাস্তি। এই নিন কফি। এটা কি তুমি বানিয়েছো? না, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। তাহলে এতে যে কিছু মেশানো নেই তার প্রুফ কি? আমি যদি খেটে মরে যাই? সবাই তো ওখান থেকেই খাচ্ছে, কারো কিছু হচ্ছে না, আর আপনি মরে যাবেন? হুম, যাও তুমি নিজে গিয়ে বানিয়ে নিয়ে আসো। আমি পারবো না, আর এতে কিছু মেশানো নেই। আপনি খেয়ে দেখুন। তোমার মুখের কথাই তো হবে না, প্রমাণ দাও যে এটাতে কিচ্ছু মেশানো নেই। এখন প্রমাণ কিভাবে দিব? প্রমাণ দিতে হলে তো কফিটা আগে টেস্ট করতে হবে, এতে কিছু মেশানো আছে কিনা তা জানতে হবে। হ্যাঁ, তাই বেটার তুমি বরং টেস্ট করেই দেখো। আমি কিভাবে টেস্ট করব? কেন, মুখ দিয়ে? আমি এই টেস্টের কথা বলিনি, আমি ক্লিনিক্যাল টেস্টের কথা বলেছি। এত কিছু করতে করতে আমার কফি ঠান্ডা হয়ে যাবে, তার থেকে তুমি বরং একটু খেয়ে দেখো। যদি তোমার কিছু না হয় তাহলে বুঝবো কফিতে কিছু মেশানো নেই। কিন্তু তার মানে কফিতে কিছু মেশানো আছে, তাই তুমি খেতে চাচ্ছ না। আমি জানতাম। অফ ওয়েট, দেখেন আমার তো কিছু হয়নি, মরে যাইনি, আমি বেঁচে আছি। এবার বিশ্বাস হলো তো কফিতে কিছু মেশানো নেই? দাও এখন খাচ্ছি। এটা তো নষ্ট হয়ে গেল, আমার খাওয়াটা খাবেন নাকি? আমি আরেকটা নিয়ে আসছি। আবার যদি সেটাতে কিছু মেশানো থাকে? অফ নিন, এটাই খান। উফ নেশা, কফিটা এত মিষ্টি কেন লাগছে? এটা ব্ল্যাক কফি, আর আপনি বলছেন মিষ্টি লাগছে? তো তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? মিষ্টি হলে তো মিষ্টি বলবো, তাই না? কিন্তু আমি যখন খেলাম তখন তো মিষ্টি ছিল না। তো আমি খাওয়ার সময় মিষ্টি হলো কিভাবে? আমি কি জানি? বুঝেছি, তুমি খেয়েছো তো তাই মিষ্টি হয়ে গেছে। আপনি এসব কি বলছেন স্যার? না মানে মিস্টার নীর। কি বললাম? দূর না, কিছু না, আপনি খান। তা তো খাবই, এত মিষ্টি কফি কে না খাবে? যার ছোঁয়াতে কফি এত মিষ্টি হয়ে যায়, না জানে আমি সেই ছোঁয়া পেলে আমার ডায়াবেটিক্স হয়ে যায়। না, আগে থেকে কন্ট্রোল করে খেতে হবে। বুঝলাম না। তোমার বোঝা লাগবে না। হোয়াট এভার, আমি কি এখন যেতে পারি? তোমার ফাইল দেখা শেষ হয়েছে? প্রায় শেষ। পুরোটা শেষ করো, তাও আমার সামনে বসে। নেশা কাজ করে বেরিয়ে গেল। উফ জান, তোমাকে কি করে যে নিজের কাছে রাখি। আইডিয়া, তোমাকে বরং আমার বিয়ে বানিয়ে দেই, আর তোমার টেবিলটাও আমার রুমের সাইডেই রাখতে বলবো, তাহলে সারাদিন দেখতে পারবো। এইদিকে ঈশা আজ ঈশানের অফিসে এসেছে, কারণ তারা যেহেতু প্রজেক্টটা একই সাথে করবে তাই একসাথেই কাজ করতে হবে। এসেই ঈশানের কোলে ধপ করে বসে পড়ল। হোয়াট কি দ্য, হলো, এত রিয়াক্ট করার কি আছে? নামো আমার কোল থেকে। ইস, বললেই হলো। আমি না তোমার একমাত্র হবু বউ? আমাকে নিজের কোলে না নিলে কাকে নেবে? ঈশান ঝাড়ি মেরে হাতটা সরিয়ে দিল, তারপর ঈশাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো। দেখো ঈশা। কি দেখাবে বেবি, দেখাও না। লিসেন ঈশা, আমি তোমাকে কিছু বলছি না বলে ভেবো না আমি কিছুই করব না। যদি আরেকটু বেশি করার চেষ্টা করো তাহলে আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। আচ্ছা সো পরের বার থেকে এসব করার ট্রাই করবে না, আচ্ছা না হলে আমি ডিলটা ক্যান্সেল করতেও বাধ্য হব। আচ্ছা কিছু বলছি আমি তোমায়। আচ্ছা। আরে আজব, কিছু বলছি আমি আর তুমি আচ্ছা আচ্ছা বলছো। কথাগুলো কি কানে গেছে? আচ্ছা, আগে এইটা বলো, তোমার ঠোঁট কাটলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কে সেই পাষাণ মানুষটা গো? এইরকম ঠোঁট তো আদর করার জন্য, তা কামড়টা কে দিল? ডোন্ট টাচ মি। উফ ঈশান, তোমার এই ক্যারেক্টারটা মানাচ্ছে না। ডোন্ট টাচ মি, এটা তো মেয়েদের বলার কথা। মানে? উফ, দেখো বেশিরভাগ মুভিতেই দেখো না, নায়করা নায়িকাদের পিছনে ঘুরে আর নায়িকারা ভাব নেয়। আর আমার লাভ স্টোরিতে কোথায় আমি একটু ভাব নিব? তা না, উল্টে তোমার পিছনে আমাকে ঘুরতে হচ্ছে। এটা কি ভালো হচ্ছে? পাঠকরা এসব দেখলে আমাকে তো ছ্যাঁচড়া ভাববে। ছ্যাঁচড়াকে ছ্যাঁচড়া ভাববে না তো কি ভাববে? ছ্যাঁচড়া হই আর যাই হই, তোমারই তো। ঈশা,
আমি কিন্তু সত্যি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ওকে বলে ফেল। আমিও বলবো তুমি প্রথমে আমার সাথে প্রেম করেছো আর এখন বলছো যে আমাকে বিয়ে করবে না, তখন আমারই লাভ হবে। বাবাই ধরে বেঁধে তোমাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দেবে। বললেই হলো, তুমি বলবে আর সবাই বিশ্বাস করবে নাকি? প্রমাণ কি? আমি তোমার সাথে প্রেম করেছি, 2 সেকেন্ডে তোমার সব মিথ্যা ধরা পড়ে যাবে। আরে তাই তো একটা প্রুফ লাগবে। কি প্রুফ দেওয়া যায় বলুন তো? ইয়েস, পেয়েছি। কি? ওয়েট। ঈশা গিয়ে টেবিলে নিজের মোবাইলটা সেট করে ভিডিও অন করলো। ঈশান বুঝলো না ঈশার মাথায় কি চলছে। এইদিকে নেশা কাজ করছে। হঠাৎ তার কাছে রবি একটা লেটার নিয়ে আসলো। কিসের কাগজ এটা? আপনিই দেখুন। প্রমোশন লেটার? তাও আবার আমার জন্য? আমার প্রমোশন হয়েছে, তাও আবার নির্সারের বিয়ে? ব্যাপারটা কেমন হয়ে গেল না? এইরকম কেন? মাত্র 4 দিনও হলো না অফিসে জয়েন করলাম, আর প্রমোশনও হয়ে গেল। আর প্রমোশন যে এমন হয় তাও তো জীবনে শুনিনি। কি হলো ব্যাপারটা? ম্যাম, কিছু ভাবছেন? না, কিছু না। আচ্ছা, আপনি কি জানেন লেন আমার প্রমোশন হয়েছে? নো ম্যাম, এটা নির্সার ভালো বলতে পারবে। আপনি বরং তার কাছে জিজ্ঞাসা করুন। হুম, ম্যাম, সাইনটা। হ্যাঁ করেছি। নেশা পুরোটা না পড়েই সাইন করে দিল। তারপর নীরের রুমের ভিতরে ঢুকলো। মে আই কাম ইন স্যার? নীরের কোনো জবাব পেল না। নেশা আশার নক করলো, জবাব আসলো না। বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আর সাথে সাথে কেউ একজন ভিতর থেকে নেশাকে হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে নেশা ভয় পেয়ে গেল। চোখ পিট পিট করে তাকিয়ে দেখলো নীর। কতবার বলেছি নক করে আসবে না? সরি, ভুল হয়ে গেছে। শাস্তি দিতে হবে, যাতে এরকম ভুল আর না হয়। কি শাস্তি? সেইটা পরে বলবো, আগে বলো কেন এসেছো? কিছু বলবে? হুম, কি? আপনি একটু দূরে দাঁড়াবেন, আমি বলছি। নেশার আরো কাছে দাঁড়িয়ে এখন বলো। আমি দূরেই বলছি। বাট আমি তো শুনলাম কাছে আসতে বললে। আপনি কি উল্টোই শুনেন নাকি? বললাম দূরে, আর আপনি শুনলেন কাছে। আমি উল্টোটাই শুনেছি। তাহলে কাছে এসেই দাঁড়ান। নেশা ভাবলো এটা বললে নীর দূরে গিয়ে দাঁড়াবে, কিন্তু নীর উল্টো নেশার কোমরে 2 হাত চেপে ধরে একদম নিজের সাথে মিলিয়ে নিল। নেশা শক। এখন ঠিক আছে? স্যার, এটা কিন্তু ঠিক ঠিক হচ্ছে না। আরে তুমি তো বললা কাছে আসতে, তোমার কথা আমি অমান্য করতে পারি? স্যার প্লিজ। এখন ঠিক আছে? হুম, বলো কি বলবে। আসলে আমার প্রমোশনের কারণটা জানতে চাইছি। প্রমোশন কেন হয়েছে তা জানতে চাইছো? কেন, খুশি হওনি বুঝি? আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার প্রমোশন হবে। কে বলেছে করনি? তুমি খুব ভালো কাজ করো, আর তাই তোমাকে প্রমোশন দেয়া হয়েছে। তাই বলে বিয়ে? আর আমি তো জাস্ট মাত্র 4 দিন হলো অফিসে আসলাম। উফ, তুমি খুব প্রশ্ন করো নেশা। যেটা হয়েছে তাতে কি তুমি খুশি হওনি? কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা, তুমি সাইন করে দিয়েছো তো? হ্যাঁ, কেন? এইদিকে কি করতে চাইছো তুমি? ওহ গড, ঈশান ওইদিকে দেখুন। কি ওইদিকে? ওইদিকে না, এইদিকে। ঈশান তাকাতে দেরি হলো, বাট ঈশার দেরি হলো না। আসলে ঘটনাটা কি হয়েছে, ঈশান যখন ঈশার দিকে ঘুরেছে, ঈশা ঈশানের শার্টের কলার ধরে আবার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছে। না, আগের বারের মতো কামড় দেয়নি, কিস করেছে। ঈশানের সব কিছু বুঝতে সময় লাগলো, কিন্তু যখন বুঝতে পারলো তখন কিছু করার ছিল না। নিজের অজান্তেই ঈশার কোমরে হাত দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। 5 মিনিট পর ঈশানের ছাড়ার কোনো নামগন্ধ নেই। ঈশা তো অবাক, ভেবেছিল ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, কিন্তু এখানে তো উল্টো হচ্ছে। আসলে ঈশানের তো হুঁশ নেই, সে কি করছে। এইদিকে ঈশার দম বন্ধ হওয়ার অবস্থা। ধাক্কা দিয়ে ঈশানকে দূরে সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ধাক্কা খেয়ে ঈশানেরও হুঁশ আসলো। একটু আগের ঘটনাটা মনে করে বোকার মতো ঈশার দিকে তাকালো। এই মুহূর্তে কি করা উচিত তার? রাগও করতে পারবে না, কারণ সে যদি চাইতো তাহলে ঈশাকে সরিয়ে দিতে পারতো, কিন্তু সে তো উল্টো। ঈশা জোরে কয়েকটা শ্বাস নিয়ে মোবাইলটা হাতে নিল। ভিডিওটা রেখে দিলাম। প্রমাণের কথা বলছিলেন না? এইটা হলো প্রমাণ। কিছু বললেই এইটা সবাইকে দেখিয়ে দিব, আর বলবো আমাদের মাঝে সব হয়ে গেছে। তারপর আর বিয়েকে আটকায়? ঈশানকে চোখ টিপ দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল।
যদিও একটু আগের কাজটাতে ঈশার খুব লজ্জা লাগছে, বাট সে তা ঈশানের সামনে প্রকাশ করলো না। এইদিকে ঈশান এখনো হা করে তাকিয়ে আছে। সারা জীবন দেখেছি ছেলেরা জোর করে, আর এখানে মেয়ে। কি মেয়ে রে বাবা। এর পরের দিন নেশা তার কেবিনে ঢুকে দেখলো অন্য আরেকজন বসে আছে। আপনি এখানে কেন? সেই মুহূর্তে রবি ঢুকলো। ম্যাম, আপনার রুম এটা না, আপনি স্যারের রুমে বসবেন। স্যারের রুমে বসবো মানে? স্যারকেই জিজ্ঞেস করুন ম্যাম। ওকে। স্যার এসব কি? স্যার স্যার আপনাকে কিছু বলছি। নীর ঘুরে তাকাচ্ছে না। নেশার মনে পড়লো আসল ঘটনা। মিস্টার নীর, আপনাকে কিছু বলছি আমি। বলো। এতক্ষণ ডাকছিলাম, শুনেননি কেন? তুমি বুঝি আমায় ডাকছিলে? না। আচ্ছা, আমার রুম কোথায়? আমি কোথায় বসবো? কেন? ওই যে ওইখানে বসবে। আপনার সাথে? হ্যাঁ, তুমি তো আমার বিয়ে, তাহলে আমার সাথে বসবে না কেন? কিন্তু এমন নিয়ম তো আগে দেখিনি। এখন দেখে নাও। এখন গিয়ে চুপচাপ বসো, কথা বলো না। নেশা গিয়ে বসে নিজের কাজ করতে লাগলো। নীর একটু পরপর এটা ওটা বলে নেশার দিকে তাকাচ্ছে। লাঞ্চ টাইমে নীর খাবার নিয়ে নেশার সামনে দাঁড়ালো। কি? খাইয়ে দাও। কি? এত রিয়েক্ট করার কি আছে? খাওয়াই তো দিতে বলছি জাস্ট। আমি কেন আপনাকে খাইয়ে দিব? আপনার নিজের হাত নেই? আছে তো, বাট খেতে ইচ্ছে করছে না। তুমি খাইয়ে দাও। আমি কি আপনার চাকর? না, আমার বিয়ে। বিয়ের কাজ কি এগুলা? আপাতত এটাই। এখন খাইয়ে দাও চুপচাপ। খুব ক্ষুধা লাগছে। দেখুন স্যার। দেখছি তো, সারাদিনই দেখি, দেখে মনই ভরে না। খাইয়ে দাও। আমি পারবো না। এরকম কিন্তু কথা ছিল না। আমি যা বলবো তা কিন্তু তুমি করতে বাধ্য। মানে? তুমি কি ব্যাপারটা ভালো করে পড়ে নাওনি? কিসের পেপার? ওয়েট, নেশাকে সেই প্রমোশন পেপারটা দিল, এইটা ভালো করে পড়ো। নেশা ভালো করে পড়লো আর তারপর বড় বড় চোখ করে নীরের দিকে তাকালো। এসব কি? আমি কি জানি? আসলে পেপারে লেখা আছে 2 বছরের জন্য নেশা নীরের বিয়ে, আর পাশাপাশি নীরের সব কথা শুনতে হবে, না হলে নীরকে বিয়ে করতে হবে। আসলে নেশা প্রথম দিকে বিয়ের কথা শুনেই অবাক হয়ে গিয়েছিল, তাই পুরো লেখাগুলো না পড়েই সাইন করে দিয়েছে। আপনি এমন করতে পারেন না। আর এসব কি নিয়ম? হ্যাঁ, আমি এসব নিয়ম মানি না। ওকে, মেনো না, তাহলে বিয়ে করতে হবে, সেটা আরও ভালো। এখন চুপচাপ খাইয়ে দাও, না হলে কি করতে হবে মনে আছে তো? কেন করছেন এসব আপনি নীর? জানো না নাকি? আমার মুখ থেকে শুনতে চাও? নেশা মাথা নিচু করে ফেললো। তুমি এতটাও বোকা না যে আমার এত কিছু করার পেছনের কারণগুলো বুঝতে পারছো না। বাট আমি তোমাকে তো জোর করেও করছি না। তোমার সময় দরকার, ঠিক আছে, সময় নাও, কিন্তু দিন শেষে আমার কাছে আসতে হবে। এটা সম্ভব না। সেটা পরে দেখা যাবে, এখন খাইয়ে দাও। নেশা আর উপায় না পেয়ে খাইয়ে দিতে লাগলো। এইভাবে কেটে গেল কয়েকদিন। নীর নেশাকে যেমন পেপারের কারণে ভয় দেখিয়ে সব কাজ করিয়ে নেয়, ঈশাও তাই। কিন্তু এইসব কাজে নেশার মনে কোনো ভালোবাসা জন্ম না নিলেও ঈশানের মনে ঠিকই ভালোবাসা উকি দিয়েছে। কিন্তু কাজটা ঠিক হবে কিনা তা নিয়ে ঈশান খুব বেশিই ভাবছে। আজও ওর মনে নিহার জন্য একটা জায়গা আছে, তা ঈশান অস্বীকার করতে পারবে না। কিন্তু ঈশার প্রতিও সে দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ একদিন নিহার সাথে ঈশানের দেখা হয়। নিহা অ্যাভয়েড করতে চাইলেও ঈশান গিয়ে সামনে দাঁড়ায়। প্রবলেম কি? আমাকে ফলো করছেন কেন? নিহা, আমি আপনার থেকে কিছু শুনতে চাই না। আমি আমার লাইফ নিয়ে সুখে আছি। আমার থেকে আপনি সব কেড়ে নিয়েছেন, তবুও আমি সুখে আছি। কেন জানেন? আবির আমাকে সত্যি ভালোবাসে। ওর ভালোবাসা আপনার মতো খুদ ছিল না। নিহা, আমি যা করেছি তা তোমাকে পাওয়ার জন্য করেছি। ও তাই? আমার অংশকে আমার থেকে দূরে সরিয়ে আপনি আমাকে নিজের করে পেতে চেয়েছেন? এটা আপনার ভালোবাসা? আমি তো চেয়েছিলাম আপনাকে নিয়ে বাঁচতে। তাহলে তাহলে কেন কেন তাকে মেরে ফেললেন? কেন? আমি ভেবেছিলাম তোমার যদি বেবিটা হয় তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে, তাই আমি। বাহ, কি ভালোবাসা আপনার! আচ্ছা, আপনি কি সত্যি ভালোবাসা সেটা জানেন? জানেন না। আপনি ভালোবাসার সংজ্ঞাই জানেন না। যদি জানতেন তাহলে আমার মাসুম বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার সুযোগ দিতেন আপনি। কিন্তু আপনি। নিহা, আমি মানছি আমি ভুল করেছি, বাট আমাকে আরেকবার সুযোগ দাও, জাস্ট একটা বার। আমি কথা দিচ্ছি আর এরকম ভুল করব না। সরি ঈশান, আমি আবিরকে নিয়ে অনেক খুশি আছি। আমাকে একটা বার নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ দিবা না? আপনাকে আমি ক্ষমা ছাড়ার কিছুই দিতে পারবো না।
আর আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি ক্ষমা চাই না, শাস্তি চাই। আমাকে শাস্তি দাও, কিন্তু তুমি আমার কাছে ফিরে আসো। তা সম্ভব না ঈশান, আমি কখনো আপনার হতে পারবো না। তাহলে আমার কি হবে নিহা? নতুন করে সব শুরু করুন ঈশান, নতুন করেও ভালোবাসা যায়। আমিও আগে ভাবতাম জীবনে ভালোবাসা একবারই আসে, বাট আমি ভুল ছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু আবিরের ভালোবাসার কাছে আপনার ভালোবাসা কিছুই ছিল না। তাই আবিরের কাছে আমি নিজেকে সমর্পণ করেছি, আমার ভালোবাসাকে সমর্পণ করেছি। আর দেখুন, আমি সুখী আছি। আমাদের সবারই তাকে ভালোবাসা উচিত, যাকে আমি না, বরং যে আমাকে ভালোবাসে। আই থিঙ্ক আমি কি বলছি আপনি বুঝতে পারছেন। নিহা নেশার কথা মিন করলে ঈশান বুঝলো সে নিহা ঈশার কথাই বলছে। আসলে নিহাও সব সত্যি জানে ঈশান নেশার সাথে কি কি করেছে, তাই সে চাইছে ঈশান নেশার কাছে ফিরে যাক। কিন্তু ঈশান যে আরেকজনকে মন দিতে চাইছে তা কি আর নিহা জানে? আমার মনে হয় ঈশান, আপনার তা নিয়ে ভাবা উচিত, নিজের লাইফ ক্যারেক্টার সুযোগ দেওয়া উচিত, বাকিটা আপনার ইচ্ছা। নিহা কথাগুলো বলেই চলে গেল। ঈশান এখনো দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে ঈশা এসে ঈশানকে জড়িয়ে ধরলো। রাস্তার মধ্যে এইসব কি? ছাড়ো। আমি আমার জামাইকে ধরেছি। কার বাপের কি? হ্যাঁ, কিছু না, ছাড়ো, যেতে হবে তো। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তোমার গাড়িতে ড্রপ করে দিবে প্লিজ? ওকে, চলো। ঈশান ঈশাকে বাড়িতে দিয়ে নিজ বাড়িতে ফিরে আসলো। নিহার কথাগুলো ভাবছে সে, সত্যি কি নতুন করে সব শুরু করা উচিত? ঈশা যে ঈশানকে ভালোবেসে তা ঈশান জানে। হয়তো একটু পাগলামও বেশি করে, কিন্তু তবুও তার ভালোবাসাগুলো বুঝতে পারে ঈশান। হঠাৎ ঈশানের রুমে নেশা ঢুকলো। তুই এইখানে? এই যে সব ফাইল আমি সাইন করে দিয়েছি, আজ থেকে সব আপনার। জি, এটাই হচ্ছে কাহিনী। এই কয়েকদিন ঈশান নেশার সাথে অভিনয় করেছিল, কারণ সে চেয়েছিল নেশাকে আবার প্রেমের জালে জড়িয়ে সব সম্পত্তি নিজের নামে করতে। কারণ নীরব চৌধুরী অর্থাৎ নেশার বাবা তার সম্পত্তির 80% নেশার নামে লিখে দিয়েছিল। যেহেতু নেশা তার মেয়ে, তাই এটাই স্বাভাবিক। কিন্তু ঈশান তা মেনে নিতে পারেনি, কারণ তার মতে সে নীরবের সব বিজনেস নিজে একা হাতে সামলাচ্ছে, তো নিয়ম অনুযায়ী তার সব পাওয়ার কথা। তাই সে এইসব মানতে পারেনি। তারপর যা হলো তা তো সবাই জানেন। আপনাকে কথা দিয়েছিলাম সব আপনার নামেই করে দেব। এই তার কাগজ। কিন্তু আমার এইসব চাই না নেশা। মানে? আমার এইসব চাই না। আই এম সরি নেশা, আমাকে তুই ক্ষমা করে দে। নেশা দূরে সরে গেল, কারণ ঈশান তার পায়ের সামনে বসে কথাটা বলছে। জি, সব পাঠকদের মতো নেশাও ভাবছে ঈশান নাটক করছে, কিন্তু ঈশান তো নাটক করছে না, সে এইবার সত্যি বলছে। কিসব বলছেন আপনি? আমার এই সম্পত্তি চাই না নেশা, আমার কিছুই চাই না। বরং তোর সাথে এত যেসব অন্যায় করেছি তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু নেশা, আমার দিক দিয়ে একটু ভেবে দেখ। ছোটবেলা থেকে আমি বাবা মার থেকে দূরে একা থেকেছি, কারণ তোর সাথে আমার মিলতো না বলে। তারা চাইলেই তো আমাকে বুঝিয়ে নিজেদের কাছে রাখতে পারতো। ধীরে ধীরে হয়তো আমিও বুঝতে পারতাম, কিন্তু তারা আমাকে দূরে সরিয়ে দেয়। মা বাবা ছাড়া আমি একা বিদেশে কিভাবে থেকেছি তা না হয় নাই বলি। এমন একটা দিন যেত না মা বাবার কথা মনে না পড়তো, আর সব রাগ গিয়ে পড়তো তোর ওপর। যদিও এতে তোর কোনো দোষ ছিল না, কিন্তু সেই সময় আমাকে খারাপ ভালো বোঝানোরও কেউ ছিল না নেশা। নিজে যেটা ভাবতাম তাই করতাম। সেই রাগটা এখনও আমার রয়ে গেছিল, আর তাই তোর সাথে প্লিজ আমাকে মাফ করে দে। আচ্ছা, মাফ করতে হবে না, তুই বরং আমাকে শাস্তি দে, তাহলেই হবে। নেশা কি করবে এখন? তার জায়গায় সে সঠিক, আর ঈশানের জায়গায় ঈশান সঠিক। সত্যিই তো, যদি ঈশানের বাবা মা ঈশানকে বুঝিয়ে বলতো, হয়তো প্রথমে না বুঝলেও ধীরে ধীরে বুঝে যেত। কিন্তু তারা তো ঈশানকে বরং নিজেদের থেকে আলাদা করে দেয়। নিজের শৈশবটা বাবা মাকে ছেড়ে কাটিয়েছে ঈশান, কিছুটা হলেও তো নেশা তার পিছনে দায়ী। কি করবে এখন নেশা তাহলে? প্লিজ নেশা, এইবার জাস্ট কথা দিচ্ছি আর কখনো তোর সাথে এমন করব না। আর আরেকটা কথা, আমার সম্পত্তিও চাই না। আমি ভুল ছিলাম, তুই এইসব রাখ, আমার কিছুই চাই না। এক সপ্তাহ পর নেশা আর নীর একটা রিসর্টে এসেছে। নীর মূলত এসেছে নেশাকে নিয়ে একটু ঘুরতে, বাট জানে যে নেশা রাজি হবে না, তাই বলেছে একটা ক্লায়েন্ট আসবে এখানে। কোথায় উনি? সে কখন থেকেই ওয়েট করছি, আর কে আসবে কিছুই তো বলছে না। ওয়েট, দেখছি আমি।
নীর একটু দূরে গিয়ে ফোন করার ভান করে একটু পরে আবার ফিরে আসলো। উনি নাকি আজ আসতে পারবেন না, খুব বিজি আছে। এটা কোনো কথা হলো? এতক্ষণ আমাদেরকে বসিয়ে রেখে বলছে আসতে পারবে না। ওকে চলুন অফিসে ফেরা যাক। আরে দাঁড়াও দাঁড়াও, এত দূরে এসেছি যখন লাঞ্চটা করেই যাই। আরে ক্ষুধা লাগছে তো, তাই বললাম। না হলে কি তোমায় নিয়ে এখানে বসে থাকতাম আমি? অফিসে কত কাজ, আর ভাবাভাবি করতে হবে না। ভিতরে চলো। চলুন। নেশা আর নীর খেতে বসলো। রিসর্টটার একপাশে সাজানো হচ্ছে, হয়তো কেউ কাউকে প্রপোজ করবে তাই সাজাচ্ছে। কি সুন্দর করে সাজছ, তাই না? হুম। যাকে প্রপোজ করবে সে তো অ্যাকসেপ্ট না করে পারবেই না। কেন? আরে এত সুন্দর করে সাজছ, অ্যাকসেপ্ট না করে যাবে কোথায়? হাসছো কেন তুমি? ভালোবাসা কি এইসব জিনিসের উপর ডিপেন্ড করে নাকি? এগুলোর উপর একটু হলেও ডিপেন্ড করে, কারণ যদি সাজো তো মেয়েরা ইমপ্রেস হয়ে যায়, তাহলে খুশিতে অ্যাকসেপ্ট করে দেবে। তাহলে সেটা ছেলের উপর খুশি হয়ে না, বরং জায়গার উপর খুশি হয়ে অ্যাকসেপ্ট করবে। ভালোবাসা এসব ঝাঁকঝমকের উপরে নির্ভর করে না, নির্ভর করে তার উপর যে মেয়েটাকে তার ভালোবাসার কথা বলেছে। সে যদি তার মনের সবটুকু দিয়ে মেয়েটাকে বুঝতে পারে যে সে তাকে কতটা ভালোবাসে, তাহলেই হবে। তার জন্য এত সাজসজ্জার প্রয়োজন নেই। তো তুমি বলছো তোমাকে নর্মালভাবে প্রপোজ করতাম? প্রপোজ করবেন মানে? না মানে যে করবে আর কি, তার কথা বলছিলাম। হঠাৎ নেশার মোবাইলে একটা ফোন আসলো। ওই সময় আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু, কি হয়েছে? ওই সময় ফোন দিলে? কি? আমি আসছি এখনই। কোথায় বলো? নেশা ফোনটা রেখে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো। কি হয়েছে, কোথায় যাচ্ছ? নীর, আমাকে হসপিটাল যেতে হবে। কার কি হয়েছে আর তুমি কাঁদছো কেন? নেশা কিছু না বলে বেরিয়ে গেল। নীরও পিছু পিছু গেল। দাও আমি ড্রাইভ করছি। নেশা কিছু বলল না। দুজন মিলে হসপিটালে পৌঁছালো। নেশা এসে দৌড়ে রিসিপশনিস্টে গেল। নীরও পিছে পিছে গেল। প্রেজেন্ট নেম ঈশান চৌধুরী, রুম নাম্বারটা প্লিজ বলুন। হোয়াট? ওয়েট ম্যাম, কেবিন নাম্বার 12, আর উনি এখন আইসিইউতে আছেন। ওকে ধন্যবাদ। নেশা দৌড়ে গেল। নীর তো সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এমনটা তো কথা ছিল না। কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন দিল। ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে? অপর পাশে কি বলল তা শোনা গেল না। নীর ফোনটা রেখে ধীরে ধীরে নেশার কাছে গেল। নেশা পাগলের মতো কাছে তার মাকে জড়িয়ে ধরে। ঈশানকে যে নেশা কতটা ভালোবাসে তা নীর বেশ বুঝতে পারছে। এত কিছুর পরও কিভাবে ঈশানকে নেশা ভালোবাসে? সত্যিই কি ভালোবাসা এমনও হয়? ঈশানের জন্য নীরের একটুও খারাপ লাগলেও নেশার এই কান্নাকাটি কেন যেন নীরের সহ্য হচ্ছে না। একটু পর নীর যাকে ফোন করলো সে হসপিটালে চলে আসলো। তাকে দেখে নীরের আগে নেশা দৌড়ে আসলো। কিভাবে এসব হলো ঈশা? ঈশান ভাই তো তোমার সাথে ছিল তাই না? তুমি কিভাবে জানলে? মানে আমি কিভাবে জানি সেটা কথা না, কথা হচ্ছে যে আজ তো ঈশান ভাইয়া তো তোমার সাথে থাকার কথা তাই না? আসলে আসলে ওয়েট, নিশা তুমি ভুল বুঝছো। ঈশান এশার সাথে ছিল না। আপনি কিছুই জানেন না নীর, ঈশা ভাইয়ার সাথেই ছিল। ইনফ্যাক্ট আজও তো ভাইয়া ওকে প্রপোজ করবে বলে ঈশার সাথে দেখা করতে গিয়েছিল। তুমি কি করে জানলে? আমি তো সবই জানি, বাট আপনি কিভাবে জানেন? জি, নেশা সবই জানে এখন। ঈশান ওই দিন রাতেই বলেছিল ও শুধু ঈশাকে ভালোবাসে। ঈশার আগমনে ঈশান পাল্টে গেছে ভেবেই নেশা খুব খুশি হয়েছিল। যদিও সে ঈশানকে ভালোবাসে, সেদিনের পর থেকে সত্যি ঈশান আর নেশার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং অনেক বেশি ভালো ব্যবহার করত। নেশায় ঈশানকে আইডিয়াটা দিয়েছিল আজ ঈশাকে প্রপোজ করার, বাট তারপর কি হয়েছে তা তো সবাই জানে। না মানে আসলে সে যাই হোক, নীর ভাইয়া কিভাবে জেনেছে সেটা বাদ দাও। আগে বলো ঈশান এখন কেমন আছে? অপারেশন চলছে। তুমি এটা বলো, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমি কিভাবে জানবো? আমার জানা মতে ভাইয়া আজ তোমার সাথে ছিল, রাইট? হ্যাঁ ছিল, বাট নেশাকে সব সত্যি বলে দে ঈশা, ওর থেকে লুকিয়ে লাভ নেই। কিন্তু ভাইয়া কি লুকানোর কথা হচ্ছে? ক্লিয়ারলি বলো আমাকে। আসলে আজ ঈশান ঈশার সাথেই ছিল আর ও ঈশাকে প্রপোজও করেছে, বাট ঈশা অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করিনি মানে? কেন অ্যাকসেপ্ট করিনি? ঈশা তো ভাইয়াকে ভালোবাসতো। তাহলে
আমি ওনাকে ভালোবাসি না। মানে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসলে ঈশা আমি আসল নকল কিছু জানতে চাই না। যা হয়েছে তা সত্যি সত্যি বলুন। ঈশানের সাথে এতদিন অভিনয় করছিল, তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। শাস্তি? কিসের শাস্তি? কি বলছেন প্লিজ একটু ক্লিয়ার করে বলুন। আসলে ঈশানের সাথে এতদিন অভিনয় করছিল, তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য। আসলে ওই দিন পার্টিতে আয়ন ভাই আমাকে সব খুলে বলে ঈশান তোমার সাথে কি কি করেছে সেগুলো ভুলে ঈশাও সেগুলো শুনে ফেলে। তখন আমরা দুজন মিলেই এই প্ল্যানগুলো করি। ঈশানের সাথে অভিনয় করা শুরু করে, যাতে ওকে ঠিক ওইভাবেই কষ্ট দেওয়া যায় যেভাবে তোমাকে কষ্ট দিয়েছে ঈশান। আর আজ তা সফল হয়। ঈশানকে ফিরিয়ে দেয়, কিন্তু ঈশান যে সুসাইড করতে যাবে সেটা আমাদের প্ল্যানে ছিল না। বিশ্বাস করো, আমরা তো জাস্ট ওকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম। কে বলেছিল আপনাকে এত কষ্ট দিতে? কে বলেছিল? আমি বলেছি আপনাকে এত কিছু করতে? হ্যাঁ, আমি কি বলেছি? এখন যদি ভাইয়ের কিছু হয়ে যায়? আচ্ছা নিশা, তোমার এত রিয়েক্ট করার কি আছে আমি বুঝতে পারছি না। আচ্ছা বুঝছি ওর অবস্থার জন্য তোমার একটু কষ্ট হচ্ছে, বাট এটার পাপের শাস্তি, বুঝলে? আচ্ছা তুমি না হয় ওকে তোমার সাথে করা অপরাধের জন্য মাপ করে দিয়েছো, ওকে আমরা বুঝতে পারলাম, কিন্তু ও যে একজন খুনি, ওইটার কি হবে? আপনারা এসব কিভাবে জানলেন? আসলে ওই দিন নিহার সাথে ঈশান যখন কথা বলছিল তখন আমি লুকিয়ে সব শুনতে পাই। কিন্তু তাই নেশা, জাস্ট স্টপ। এতটা ভালোগিরিও দেখাতে হবে না তোমাকে। একটা অনাগত সন্তানের খুনিও, বুঝলে? ও যদি মরে। কথাটা পুরাটা বলার আগেই নেশা নীরের গালে থাপ্পড় লাগিয়ে দিল। নীর গালে হাত দিয়ে নেশার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ নেশা যে এই কাজটা করবে তা নীর ভাবেনি। সবকিছু না জেনে এত কিছু ভেবে ফেললেন আপনারা? বাহ, খুব ভালো। ঈশা, তোমাকে একটা কথা বলি। ভাইয়াকে তুমি শাস্তি দিয়েছো কারণ ও আমার সাথে প্রেমের অভিনয় করেছে, তাই তো? তাহলে আজ তো তুমিও এই কাজটা করলে, তাহলে তোমার শাস্তি কে দিবে? ঈশান ভাইয়ের জায়গায় তুমি থাকলে হয়তো তুমিও একই কাজটা করতে। আর তাছাড়া আমি তার জন্য ভাইয়াকে ক্ষমা করেই দিয়েছি সেই কবেই। বাকি রইল নেহার বেবির কথা, সেটাও প্রমাণ হবে। বাট আগে ভাইয়া সুস্থ হোক, তার আগে আমি তোমায় কিছুই বলবো না, কিছুই না। নেশা নীরের দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। নীর এখন ঠাড়া দাঁড়িয়ে আছে। আপাতত তার মাথায় অন্য কিছু কাজ করছে না। শুধু একটা জিনিস ছাড়া নেশা তার গায়ে হাত তুলেছে। নীর জানে সে নির্দোষ, তবুও নেশা তার গায়ে হাত দিয়েছে। এতটা রিয়েক্ট কেন করলে নেশা? আমার প্রতি কি তাহলে তোমার একটুও ভালোবাসা জন্মায়নি? এত কিছুর পরেও তুমি সেই ঈশানকেই সাপোর্ট করছো, তাহলে কি আমি তোমার ভালোবাসা কখনোই পাবো না? এইভাবেই কয়েকদিন কেটে গেল। ঈশান বেঁচে আছে, আপনারা আমারে মাইরেন না। নীরের সাথে তারপর নেশা যোগাযোগ করেনি। অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে। নীর কথা বলতে চেয়েছে, বাট নেশা এড়িয়ে গেছে। নীর নেশার ব্যবহারের আগামাথা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একদিন নেশা নীরকে ফোন করলো। আপনি কি আজ আমাদের বাড়িতে আসতে পারবেন? ওকে। ঈশাকে সাথে নিয়ে আসবেন প্লিজ। আচ্ছা। তো আর কিছু বলার আগে নেশা ফোন কেটে দেয়। ঠিক সময়ে নীর আর ঈশা চলে আসে। ঈশা ঈশানের দিকে কোনা চোখে তাকালেও তার সাথে কথা বলে না। ঈশান এখন প্রায় অনেকটাই সুস্থ আগে থেকে, বাট ঠিক মতো হাঁটতে পারে না। পায়ে আর মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়েছে ঈশান। হাতেও পেয়েছে, বাট পায়ের থেকে কম। ঈশাকে দেখে ঈশান কথা বলতে চাইছে, বাট উঠে যেতেও পারছে না। আর ঈশাও ঈশানের সামনে আসছে না যে ঈশান কিছু বলবে। হঠাৎ সেখানে এন্ট্রি মারে নেশা। সবাই হা করে তাকিয়ে আছে নেশার দিকে, কারণ নেশাকে এই রূপে কখনোই দেখেনি। একদম গুন্ডি গুন্ডি লাগছে, যদিও নায়িকা। আর সব থেকে বেশি অবাক হলো নেশার সাথে নিহাকে দেখে। ওই মেয়ে এখানে কেন নেশা? ওয়েট আম্মু, সব বলছি। এই মেয়েটাকে কেন এনেছিস নেশা? এটাকে বাড়ি থেকে বার কর।
আর তুই কোথায় ছিলি সকাল থেকে? করবো খালাম্মি, সব করবো। আর আমি কোথায় গিয়েছিলাম ফাঁদ পাততে, আর তাতে একটা ভ্যান। মানে? বলবো সব বলবো, একটু ওয়েট করো। এইসব কি নেশা? তুমি আমায় কে বললে? আর এখানে কেন নিয়ে আসলে? তোর মুখ থেকে সত্যি বের করতে। মানে ওই দিন কি হয়েছিল সব খুলে বল। কোন কোন দিনের কথা বলছো? কেন সেই দিন যেই দিন তোর বাচ্চা নষ্ট করেছিলি। ও সরি, তুই তো বাচ্চা নষ্ট করিসনি, করেছে তো ঈশান, তাই না? হ্যাঁ। নেশা গিয়ে নিহার চুলের মুঠি টেনে মুখে উপরে তুলে ধরলো। ভালো, সত্যি বল, তোর নাটক শোনার টাইম নেই। বিয়ের দিন রাতে আমি ঈশানকে বলি যে আমি অন্য একটা ছেলে মানে আবিরের সন্তানের মা হতে চলেছি। সেটা শুনে ঈশান সেদিন খুব রাগ করে, আর রাগে পরের দিনে একটা ওষুধ নিয়ে আসে, আর সেটা খেয়ে আমার বেবিটা মারা যায়। ও, তুই জানলি কিভাবে যে ঈশান ওষুধটা এনেছিল? কিরে বল। আহা, বলছি আসলে ও যেখান থেকে আনে সেটা আমার এক বন্ধুর দোকান ছিল, সে আমাকে জানায়। তা সে তোকে কেন জানাই? আসলে তুই কি বললি? হ্যাঁ, না মানে আসলে আমি তো ওই বন্ধুকে বলেছিলাম সেটা ঈশানকে ওই আইডিয়াটা দিতে বেবি নষ্ট করার জন্য, কারণ আয়ান চলে যাওয়ার পর ঈশান প্রায়ই ওর সাথে দেখা করতো, তাই সেটাই কাজে লাগালাম। তো তুই কেন চাচ্ছিলি তোর বেবিকে ঈশান মেরে ফেলুক? না আমি চাইনি। আসলে আমি নজর রাখছিলাম যাতে যদি উনি কোনো ক্ষতি করে তাহলে তা আগে থেকেই বুঝতে পারি, বাট যা হওয়ার তা তো হয়েই গেল। আহা, কি কষ্ট রে তোর। সত্যি তোর সাথে খুব অন্যায় হয়েছে, এর শাস্তি তো দিতেই হবে। না, কোনো শাস্তি দিতে হবে না ওনাকে, আমি তো এমনিতেই মাফ করে দিয়েছি। বালাই সাত, ওনাকে কেন শাস্তি দিতে যাব? শাস্তি তো দিব তোকে। বলেই দেয়ালের সাথে জোরে মাথাটা বাড়ি দিল, তারপর দেয়ালের সাথে মাথাটা চেপে ধরলো। মাথা থেকে রক্ত বের হতে দেখে ঈশান চেঁচিয়ে উঠল। কি করছিস এসব তুই নেশা? ও ব্যথা পাচ্ছে তো, রক্ত বের হচ্ছে। সেটা আমাদের মাঝে কেউ কথা বলবে না। সবাই নেশাকে এইভাবে দেখে চুপ হয়ে গেল, কারণ নেশাকে কখনো এতটা রাখতে কেউ দেখেনি। গাধা পেয়েছিস আমাকে? হ্যাঁ, আমি গাধা। যা হয়েছে সব সত্যি বল, একদম শুরু থেকে। অনেক সময় ধরে তোর নাটক সহ্য করছি। আমি যা বলছি সব সত্যি বলছি। নেশা রেগে আবার দেয়ালে বাড়ি দিল। কি করছিস নেশা? মরে যাবে ও। তোমাদের চুপ থাকতে বলছি না আমি, না হলে আমি আরো খারাপ কিছু করব। তুই কি বলবি নাকি আমি দেওয়ালে তোর মাথা ফাটিয়ে শেষ করব? নেশা আবার রেগে খুব জোরেই নিহার মাথাটা বাড়ি মারলো, এত জোরে যে নিহা অজ্ঞান হয়ে পড়ে গেল। নেশা ছেড়ে দিল, ধপাস করে নিচে পড়ে গেল। কেউ একজন পানি নিয়ে আসো। কি করলি এটা নেশা? এখন হলো শান্তি? দাঁড়া, আমি তোর বাবাকে ফোন করে আসতে বলছি। ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নেশা, ও মরে যাবে তো। আমি পানি চেয়েছি, কেউ কি এনে দিবে? একজন সার্ভেন্ট এসে পানি দিয়ে গেল। নেশা নিহার জ্ঞান ফিরালো। নিহা নেশাকে দেখে ভয়ে চুপসে গেল। এখন কি সত্যিটা বলবি? বলছি। গুড, শুরু থেকে শুরু কর। বেবিটা কার? আর যদি বেবিই থাকে তাহলে ঈশানকে বিয়ে করলি কেন? আসলে সোজাসুজি বল। আসলে আমি প্রেগনেন্ট ছিলাম না। তাহলে এত নাটকের কারণ কি? আসলে আমি বিয়েটাই করতে চাইছিলাম না, কারণ আমার আবিরের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু ঈশান একদম নাছর বান্দা ছিলেন, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। তাই ঈশানকে জানাই যে আমি আবিরের বেবির মা হতে চলেছি। ভেবেছিলাম এটা শুনলে আমাকে ছেড়ে দিবে, বাট আমার এই প্ল্যানটাও ক্যান্সেল হলো। ও আমাকে ছাড়তে রাজি না। আমি জানতাম ঈশান রাগের মাথায় ভুল ডিসিশন নেবে, আর সে ওই কাজটাই করলো। ওষুধ এনেছিল ঠিকই ও বেবি মারার জন্য, কারণ সে মনে করেছিল যদি বেবিটা না থাকে তাহলে আমি তার কাছে থাকবো। আমিও এইটা দেখে খুশি হলাম, আবার নতুন করে প্ল্যান করলাম। ভেবেছিলাম ও আমার বেবির ক্ষতি চায়, এটা পুলিশকে বলে যেভাবেই হোক ওর থেকে ডিভোর্স নিয়ে নিব, বাট সেই প্ল্যানটাও কাছে আসলো না। ঈশানের রাগ কমতেই সে তার ভুল বুঝতে পারলো আর বেবিকে মারার প্ল্যানটা স্কিপ করলো। বড় ও বেবিটাকে মেনে নিল, সো আমার ডিভোর্স পাওয়াটা অসম্ভব ছিল। তাই আমি প্ল্যান করি বেবি নষ্ট হওয়া আর ডাক্তারদের টাকা খাইয়ে ঈশানকে এটা বিশ্বাস করাই যে ওর ওই ওষুধ খেয়ে আমার বেবিটা নষ্ট হয়েছে, আর ঈশান তাই মনে করলো আর নিজেকে অপরাধী ভেবে আমাকে ডিভোর্স দিয়ে দিল। তার মানে তুই প্রেগনেন্ট ছিলিই না, সব একটা ড্রামা ছিল ঈশান থেকে মুক্তি পাওয়ার। তাহলে ওই দিন রাস্তায় ঈশানকে এত কিছু বলেছিলি কেন? আসলে আমি ওই দিন ঈশানের পেছনে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, মেয়েটা আড়ালে লুকিয়েছিল।
ঈশান দেখতে না পেলেও আমি ঠিকই দেখেছিলাম। আমি ভাবলাম তার চোখ ঈশানকে খারাপ বানানো যাক, তাই আমি ওদের ওই কথাগুলো বলেছিলাম। নেশা এবার উঠে দাঁড়ালো, এক দফা নীরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বেচারা এমনিতেই থাপ্পড় খেয়ে বসে আছে, এখন না জানি আবার কি করে। আই থিঙ্ক সবার সত্যিটা জানা হয়ে গেছে। তো কেউ এখন কিছু বলতে চাও? এইসব কিছু সত্যি। কি মনে হচ্ছে? আমার কিছু বলার নেই নিশা, একে এই বাড়ি থেকে বের কর। গুড ডিসিশন। নেশা চুপচাপ নিহাকে টেনে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীর একবার সবার দিকে তাকিয়ে নেশার পিছনে ছুটল। মামুনি, আমি ঘরে যাব, আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ চল। নেশা মামুনি, তুমি বসো। না আন্টি, আমিও আসি, পরে একদিন আসবো। নেশা নিহাকে বাড়িতে নামিয়ে দিল। আপাতত তোমার কোনো শাস্তি নেই নেহা। যার শাস্তি দেওয়ার তা ঈশানকেই দিব। তার জন্য ওকে আগে সুস্থ হতে হবে, আর নিজের মাথায় ব্যান্ডেজ করে নিও। টা। নেশা গাড়ি নিয়ে চলে গেল। নেশা খেয়াল করলো নীরের গাড়ি তার পিছনে। নেশা গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে নীরের গাড়ির সামনে দাঁড়ালো। নীরও বের হলো। আমার পিছন নিচ্ছেন কেন? সরি, আমি আসলে সত্যিটা জানতাম না, তাই যা করেছি তার জন্য সরি। আমায় সরি বলা লাগবে না, আমি রাগ করি না। আর তাছাড়াও আই এম অলসো সরি। ওদিন সবার সামনে আপনাকে হিট করা উচিত হয়নি, বাট আপনি ভাইয়ার মরার কথা বলেছিলেন, যার জন্য রাগটা কন্ট্রোল করতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। না না, সমস্যা নেই, তোমার হাতে আরও মার খেতে পারি, প্রবলেম নেই। বাট প্লিজ রাগ করে থেকো না। আমি রাগ করিনি নীর। ওহো, ধন্যবাদ। ওকে নাও, টাটা। আমি আসি তোমার সাথে? আরে আসি প্লিজ। আর আপনার গাড়ি? ড্রাইভারকে বলে দেব, ও এসে নিয়ে যাবে। ওকে। আমি ড্রাইভ করি। ওকে। কোথায় যাচ্ছেন? কাজে অফিস নিয়ে চলো। কি হলো, বিড়বিড় করে কি বলছেন? না, বলছিলাম সামনে একটা নদী আছে, চলো ওইখানেই যাই। কেন, আমাকে মেরে গুম করে দিবেন নাকি? তোমাকে মারতে কেন যাব? কেন, আপনাকে থাপ্পড় দিয়েছিলাম সেই অপরাধে? তুমিও না। আচ্ছা নেশা, একটা কথা জিজ্ঞাসা করি? বলুন। আচ্ছা, তোমার রাগ দেখে অবাক হলাম, এত রাগও করতে পারো তুমি, জানতাম না। ভেবেছিলাম তুমি খুব শান্তশিষ্ট, বাট তুমি তো। কেন, আমি বুঝি শান্ত না? না মানে শান্ত, বাট এত রাগ তোমার জানা ছিল না। রাগ দেখাই না বলে যে রাখতে পারি না, এটা ভুল ধারণা। একটা মানুষের মাঝে সবই থাকে, বাট সবসময় সেটা দেখাতে হবে এমন তো কোনো মানে নেই। তা ঠিক। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি? বলুন। তোমার এত রাগ, অথচ ঈশানকে কেন শাস্তি দিলে না? নেশা কথাটা শুনেও জবাব দিল না। নীর ভাবলো নেশাকে হয়তো এই প্রশ্নটা জিজ্ঞাসা করা ঠিক হয়নি। আই এম সরি নেশা, আমি ওইভাবে বলতে চাইনি। ইটস ওকে। আপনি জানতে চেয়েছিলেন না আমি ঈশানকে কেন শাস্তি দিইনি? ওকে, তাহলে আপনিই বরং বলে দিন কি শাস্তি দেওয়া যায়। হাত ভাঙবো নাকি মাথা ফাটাবো? আরে এইসব কি শাস্তি হলো নাকি? তাহলে কি করতে বলছেন? মানসিকভাবেও তো কষ্ট দেয়া যায়, তাই না? মানে প্রেমের অভিনয় করবো ঈশার মতো? ধুর, এটা ছাড়াও তো আরো কত উপায় আছে, তাই না? যেমন? ধুর, তুমি কিছুই বোঝো না। নীর, আপনাকে একটা কথা বলি, ঈশান ভাইয়াকে আমি মেন্টালি কখনো কষ্ট হতে দিতে পারবো না। কেন জানেন? কারণ উনি আমায় ভালোবাসে না। আচ্ছা ভাইয়া কষ্ট পাচ্ছে ঠিকই, কিন্তু আমার জন্য না, ঈশার জন্য। কেন জানেন? কারণ ঈশাকে ভাইয়া ভালোবেসেছে। একজন মানুষকে প্রতারিত করার কষ্ট অনুভব ঠিকই করছে ভাইয়া, কিন্তু আমাকে কি বলবে? বড়জোর একটা সরি। আর কি বলতে পারবে সে? যদি আজও আমায় ভালোবাসতো তাহলে হয়তো তাকে কষ্ট দেওয়া যেত, কিন্তু ও তো আমায় ভালোই বাসে না। তাহলে আমি শাস্তিটা দিব কাকে? আমি ঠিকই অন্য কারোর সাথে দেখলে কষ্ট পাই, বাট ও যদি আমাকে অন্য কারোর সাথে দেখে সে কি কষ্ট পাবে? পাবে না, কারণ ও আমার জন্য ওসব ফিলই করে না। আই হোপ আপনি আমার আনসার পেয়ে গিয়েছেন, তাই না? এত ভালোবাসা যায়? ঈশা ভাইয়াকে ভালোবাসে, তা কি জানেন? এখন তাহলে কি করবে সে? জানি না কি করব। তোমার ভাইয়া কি করবে? সেটা ভাইয়ের উপর ছেড়ে দিন। খুব সহজে ঈশাকে ক্ষমা করে দিতে পারবে না, বাট
ভুলতেও পারবে না। ভাইয়া ভালোবাসা আর ঘৃণা দুইটাই খুব ভালো করতে পারে। ওহো, আর ঈশা মনে হয় না ডিরেক্টলি গিয়ে কথা বলবে। ও এমনিতে একটু দুষ্টু বেশি হলেও নিজের ভুলটা সহজে প্রকাশ করতে পারে না। অন্য সব মুহূর্ত আর এই মুহূর্তটা এক না। এখন তারা একে অপরকে ভালোবাসে। দেখা যাক কি হয়। আমরা তো রইলাম তাদের প্রেম কাহিনী দেখার জন্য। কই নিজে একটু প্রেম করবে তা না, মানুষের প্রেম দেখতে হবে এখন। চলুন যাওয়া যাক। হ্যাঁ চলো। দুইজন বাড়ি ফিরে গেল। চৌধুরী বাড়ি। খালামণি, ভাইয়া খেয়েছে? না, ওই শয়তানের কথা মনে করে মন খারাপ করে বসে আছে। আমি দেখেছি। আসবো ভাইয়া? আয়। তুমি এখনো খাওনি কেন? নেহার প্রেমে টান দিচ্ছে নাকি? নাকি আগের লাইফের কথা মনে পড়ছে? মানে? ওই যে কলেজ লাইফের কথা, একটার পরে আরেকটা। এবার কিন্তু আর চান্স পাবে না। আমার আশেপাশে এখন ঈশাও আছে। আগের বার বেঁচে গিয়েছিলে, এবার মিস হবে না। কিন্তু গণদোলাইয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। এই তো হাসি উঠেছে, এখন খেয়ে নাও। ইচ্ছা করছে না। কেন, মুড অফ বুঝি? কিন্তু কার জন্য? আমি যাওয়ার পর ঈশার সাথে কথা হয়েছে? না, কিছু না বলেই চলে গেছে। তাহলে এখন কি করবে? কি করব আর? ঈশা তো আমায় ভালোবাসে না। কে বললো ও তোমায় ভালোবাসে না? ও তো অভিনয় করেছিল ভালোবাসার। বাট ও তোমায় ভালোবাসে, আমি শিওর। অভিনয় করতে করতে ভালোবেসে ফেলেছে তোমায়। তুই কি সত্যি বলছিস? অভিনয় করতে করতে ভালোবাসা কি হয়? হয়তো। কিন্তু আমি যখন তোর সাথে... এতটুকু বলেই ঈশান থেমে গেল। কথাটা বলতে চায়নি, বাট মুখ ফসকে বেরিয়ে গেছে। আই এম সরি নেশা। বাদ দাও তো, এখন কি ঈশার সাথে কথা বলবে না? মন ছাই দিচ্ছে না নেশা। ও যদি আমায় ভালো না বাসায়, আর সত্যি তো তোর সাথে যে অপরাধ করছি তার শাস্তি তো আমায় ভোগ করতেই হবে। তুই তো আর শাস্তি দিবি না, হয়তো ঈশা দিবে। অনেক ভালোবাসো তাই না? আচ্ছা নীর। কি নীর? নীর কি তোকে পছন্দ করে? হঠাৎ এই কথা? মনে হচ্ছে তাই বললাম। তোর পিছনই তো বেরিয়ে গেছিল। আমার সাথেই ছিল। ও, তোর পিছনে কেন ছিল? সরি বলতে, আসলে তোমার সাথে অভিনয় করার জন্য খুব রাগ করছিলাম আর থাপ্পড়ও দিয়েছিলাম ওনাকে। কি বলিস রে? তা থাপ্পড়ও খেলো, আবার নিজেই সরি বলতেও গেল? তাহলে তো এটাই প্রুফ ও তোকে লাইক করে। হয়তো। ছেলেটা কিন্তু খারাপ না। জানি। সব নতুন করে শুরু কর। বুঝলাম না। নেশা, যা হয়ে গেছে তা ভুলে যা। নীরকে নিয়ে তোর একবার ভাবা উচিত নতুন করে। তুমি কি খাবে না? কথা ঘোরাচ্ছিস? দেখ নেশা, এড়িয়ে গেলেই সত্যিটা আড়াল করা যায় না। হয়তো তুই আমাকে, মানে আমার জন্য তোর আলাদা একটা ফিলিংস ছিল। দোষটা আমারই ছিল, বাট অনেকটা সময় কেটে গেছে নেশা। তোরও মুভ অন করা উচিত। আমি দেখেছি ভাইয়া। যা বললাম একটু ভেবে দেখিস। তুমি খেয়ে নাও। নেশা ধীরে ধীরে বেরিয়ে গেল। 1 মাস পর ঈশান প্রায় এখন অনেকটাই সুস্থ, তাই আজ অফিসে গিয়েছে। গিয়ে দেখলো ঈশাকে। কেমন আছো ঈশান? ভালো। হঠাৎ রুমে কেউ নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। ও আমার নতুন পিএ। ডিলটা নিয়ে ও এখন তোমায় সাহায্য করবে। আসলে আমি একটু অসুস্থ, তাই টাইম বেশি দিতে পারবো না। বাট তোমার পিএ তো একটা ছেলে ছিল, তাই না? ছিল, বাট আজ থেকে ও। তোমার কোনো প্রবলেম? না, প্রবলেম কেন হতে যাবে? এইভাবে আরো কয়েকদিন কেটে গেল। ঈশান এখন ঈশাকে অতটা সময় দেয় না। তাদের কাজগুলোও প্রায় শেষ। ঈশাও নিজের ইগোর কারণে ঈশানের সাথে কথা বলতে যায় না, কিন্তু দুজনেই খুব কষ্ট পাচ্ছে। ভাইয়া, এভাবে আর কতদিন চলবে? কি চলবে? এই যে তুমি ঈশাকে অ্যাভয়েড করছো। যে আমাকে ভালোবাসে না তাকে অ্যাভয়েড করাটাই ভালো নেশা। কে বললো তোমায় যে ও তোমাকে ভালোবাসে না? যদি ভালোবাসতো তাহলে আমার সাথে অ্যাট লাস্ট কথা বলার চেষ্টা করতো। কিন্তু তাই বলে তুমি... নেশা প্লিজ, আমি এ ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। দূর, কিছু তো একটা করতে হবে তোমাদের মেলানোর জন্য। না হয় আমি তোমায় নাই পেলাম, কিন্তু তোমাকে এভাবে কষ্টে দেখতে পারবো না। একটা কাজ করি, নীরের সাথে কথা বলে দেখি। হ্যালো নীর। কি ব্যাপার? সূর্য আজ কোন দিকে উঠেছে? মহারানী নিজে ফোন দিয়েছে। মিস করছিলে বুঝি? ছাড়ুন আপনার রাজার পেঁচাল, শুনুন না।
বলুন না। আমাকে কপি করা হচ্ছে। আমাকে কপি করা হচ্ছে? আমি কিন্তু রেখে দেব। আমি কিন্তু রেখে দেব। দূর বা। আচ্ছা আচ্ছা, রাগ করো নাই ময়না পাখি, বলো কি বলবে। ওয়েট, ওরা প্রেম করছে না কিন্তু। আসলে এই কয়েকদিনের নীল নেশার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছে। আসলে উফ, বলবা তো। আচ্ছা, ঈশার কি খবর? ওর তো ভালোই খবর। ও কি ভাইয়াকে মিস করছে না? এইটা জানার জন্য আমাকে ফোন দিয়েছো, আর আমি ভাবলাম। বলুন না কচু। কচু? উফ, কেন মজা করছেন? আমি সিরিয়াস। আচ্ছা বাবা, বলো কি হয়েছে? ঈশার খবর কেন নিচ্ছ? আগে বলুন, তারপর বলছি। কি আর বলবো, চুপচাপ হয়ে গেছে। মামনি বলল এখন নাকি বাড়িতে এসে রাগারাগিও করে। ভাইয়াও আগে থেকে চুপ হয়ে গেছে। ওদের দুজনকে দেখে মনে হয় না ওরা কোনোদিন নিজ থেকে আরেকজনের সাথে কথা বলতে যাবে। এখন আমাদেরই কিছু করতে হবে। চলো এক কাজ করি, আমরা দুজন বিয়ে করে ফেলি, তাহলে ওদের দুজন দেখা সাক্ষাৎও বেশি হবে, তখন আর কথা না বলে পারবে না। আপনি মজা করা অফ করবেন? আমি মজা করে বলিনি বেবি। এই টপিক বাদ। ওকে, তো এখন বলো কি করবে ভাবছো? আমার একটা আইডিয়া আছে, সেই অনুযায়ী কাজ করলে মনে হয় কাজ হবে। শুনি কি আইডিয়া? ওরা দুজন বরং প্ল্যান করুক, আমরা বরং পরে শুনবো 2 দিন পর। ঈশা, তোর সাথে কি ঈশানের সব কিছু শেষ হয়ে গেছে? মানে? না, শুনলাম ঈশানের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ নাকি ঈশান মেয়েকে দেখতে গেছে, মেয়েটা নাকি খুব সুন্দরী। কি? হ্যাঁ রে। তোকে কে বললো? আর নেশা বলল যে ঈশান নাকি আজ মেয়েকে দেখতে গেছে, তাই তোকে জিজ্ঞেস করলাম তোর সাথে সব কিছু শেষ কিনা। আমি তো এসবের কিছুই জানি না। ও থাক, বাদ দে, তুই তো ওকে ভালোবাসিস না, তাহলে ওর বিয়ে হোক আর না হোক তাতে আর কি আসে যায়। শুনলাম ঈশান নাকি এই বিয়েতে খুব খুশি। হ্যাঁ, হবে না খুশি? এখন তো আমাকে সহ্যই করতে পারে না। প্রথম প্রথম তো বলছে নাকি তোকে অনেক ভালোবাসে, না মানে নেশা বলছিল তুই ফিরিয়ে দেওয়ার পর নাকি খুব কান্নাকাটিও করছিল। আমি তো শুনে ভাবছিলাম তোকে ছাড়া বুঝে আর কাউকে বিয়েই করবে না, বাট দেখ ঠিকই বিয়ে করতে রাজি হয়ে গেল। সে যাই করুক, তুই যদি তাকে পছন্দ করতি তাহলে না হয় একটু কিছু করা যেত, কিন্তু তুই তো পছন্দই করিস না, এখন আর এই বিয়ে আটকে কি লাভ? যদি পছন্দ করতাম তখন কি করতি ভাইয়া? আমি আর কি করতাম, তোকে সোজা এখন ওইখানে পাঠাতাম, তুই গিয়ে মেয়েটাকে ইচ্ছা মতো ধুলাই দিতে আর কি, সাথে ঈশানকেও। তোর সাথে প্রেমের কথা বলে অন্য কাউকে বিয়ে করবে এটা মানা যায় নাকি? বাট তুই তো পছন্দই করিস না। ঠিক বলেছিস ভাইয়া, ওকে তো ছেড়ে দেওয়া যায় না। আমাকে পাগল করেও শান্তিতে আরেকজনকে বিয়ে করবে, তা তো কিছুতেই হতে পারে না। ওকে তো আমি দেখে নেব। কোথায় গেছে রে ওই মেয়েকে দেখতে? শুনলাম রয়্যাল রিসোর্টে গেছে, বাট তুই গিয়ে কি করবি? ওকে ওকে যা যা, আমি কি ধরে রাখছি নাকি? রয়্যাল রিসোর্টে ঈশা রেগে মেগে ভিতরে ঢুকলো, গিয়ে দেখলো নীর যা বলেছে তাই। ঈশান আর আরেকটা মেয়ে ভিতরে বসে আলাপ করছে। মেয়েটা ঈশার দিকে পিঠ দিয়ে বসে আছে, তাই ঈশা মেয়েটাকে দেখতে পেল না। আর সেই দিকে তার মাথা ব্যথাও নেই। সে তো সোজা গিয়ে ঈশানের শার্টের কলার ধরে দাঁড় করালো। আরে তুমি? চুপ কর, তোর এত সাহস কিভাবে হলো বিয়ে করার? হ্যাঁ, আমাকে ছেড়ে এখানে এসেছিস বিয়ে করতে? শালা, তুই না বলেছিলি আমায় ভালোবাসাস, আমাকে বিয়ে করবি, তো এখানে কি করছিস? হ্যাঁ, কোন মরতে বিয়ে করছিস? আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? এতই সহজ? আর এত সেজে এসেছিস কেন? হ্যাঁ, মেয়ে দেখলি মনে লাড্ডু ফুটতে শুরু করে। এতদিন ওই পিয়ের সাথে লটর পটর করেছিস, কিচ্ছু বলিনি, এখন সরাসরি বিয়ে? কি সব বলছো তুমি? আর আমার শার্ট ছিঁড়ে যাবে তো, এইভাবে কেউ টানেই? ছিড়ুক কুত্তার বাচ্চা, এইখানে আমার মনটা ভেঙে খণ্ড খণ্ড করে ফেলছে আর নিজের শার্ট নিয়ে পড়ে আছে। তোর নামে তো আমি কেস করব, তোকে আমি ফাঁসিতে ঝুলাবো, জানোয়ার। আবার কাঁদছো কেন শুধু শুধু? আর আমি কি করেছি? তুই সব করেছিস, আমার সব শেষ করে এখন আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস। লজ্জা করে না? নির্লজ্জ বেডা, আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করলে তোকে আমি খুন করে ফেলবো। দেখি তোকে কে বিয়ে করে, আর তাকে তোর সাথে মাটিতে পুঁতে দেব। খুব শখ না বিয়ে করার? দাঁড়া, মেটাচ্ছি। আগে মেয়েটাকে হ্যান্ডেল করে নি, দাঁড়া,
তারপর তোর ক্লাস নিচ্ছি। মেয়েটার দিকে তাকিয়ে। এই মিশ্র, তুমি তুমি এখানে কেন? আমিই তো ছিলাম এখানে। কিন্তু ওখানে তো ওই মেয়ে মানে ভাইয়া বলল কি বলছিলাম রে আমি? তুই এখানে। জি। তার মানে এইটা তোদের সবার প্ল্যান ছিল আমাকে এইভাবে আনার জন্য? ইয়েস মাই সুইট হার্ট, বাট ঈশান কিছুই জানতো না প্লেনটা নেশার ছিল। কিসের প্লেন? তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবা না, তবুও নিজ থেকে কথা বলবে না, তাই দুজনকে মিলিয়ে দেওয়ার জন্য এই প্ল্যান। নীর ঈশাকে বলেছে যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ঈশা এসব কথা বলেছিল? আমি তো ভেবেছিলাম বুঝি আমাদের মাঝে সব শেষ। এইটা কিন্তু ঠিক হয়নি নেশা। তুমি তো এই পচা লোকটাকেও বলতে পারতে আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে ও ছুটে আসতো। এখন আমাকে কত লজ্জায় পড়তে হলো। আচ্ছা, এখন তোমরা তোমাদের মাঝে সব কিছু বুঝিয়ে নাও, আমরা দুজন বরং আসি। কোথায় যাচ্ছ তোমরা? আমিও যাব, চলো। ঈশা যেতে নিল, ঈশান পিছন থেকে হাত টেনে ধরলো। থাক, তুই বরং থাক, আমরাই যাই। দুজন হেসে বেরিয়ে গেল। এটা কি হলো? আটকালেন কেন আমাকে? তো কি করব, ওরা আমাদের প্রাইভেসি দিয়ে যাচ্ছে আর তুমি ওদের সাথে চলে যাচ্ছ। আমাদের প্রাইভেসি কেন দিবে? উফ, তুমি না, বাদ দাও। এখন বলো, আমি বিয়ে করলে বুঝি এতই রিয়াক্ট করতে? বাবা কি রাগ, আমাকে নাকি মাটিতেই পুঁতে ফেলবে। তো আপনি তো বললেন আমাকে ভালোই বাসেন না, তাহলে পুঁতবেন কেন শুনি? হুঁ, আর রিয়াক্ট করব না। হ্যাপি? আপনি যা ইচ্ছা করুন। তাহলে আর কি, বাঁচা গেল। এখন তাহলে সত্যি একটা বিয়ে করতে হয়। মানে? ও মা, আমারও তো বিয়ের বয়স হয়েছে, কয়দিন আর সিঙ্গেল থাকবো, তাই না? শখ কত? বিয়ে করে দেখো না কি করি। ও মা, নিজে তো বিয়ে করবে না, তো আমি কি সারা জীবন না বিয়ে করেই থাকবো নাকি? কখন বলেছি বিয়ে করব না? তো করবে আমায় বিয়ে? হুম। তো ভালো না বাসলে বিয়ে কেন করবে? জানি না। রিসোর্টটার পাশে একটা সুন্দর দিঘি আছে। নীর আর নেশা সেখানে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীর কথা বলতে চাইছে কিন্তু কি নিয়ে বলবে ভেবে পাচ্ছে না। এবার তাহলে তাদের বিয়েটা ঠিক হয়ে গেল, কি বলো? হুম। তোমার কি মন খারাপ নেশা? না। তুমি কি এই বিয়েটাতে খুশি না? কিসব বলছেন আপনি? খুশি কেন হব না? নীর নেশার কাঁধে হাত দিল। নেশা কিছুক্ষণ নীরের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। তুমি কাঁদছো কেন নেশা? আমি কিছু জানি না নীর। প্লিজ আমার সাথে অ্যাটলাস শেয়ার করো। আমি জানি না নীর, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কেন আমার কষ্ট হচ্ছে? আমি তো চেয়েছিলাম ভাইয়া নতুন করে সব শুরু করুক, তাহলে কেন আমার এত কষ্ট হচ্ছে? নীর নেশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিছু বলতে যাবে, নেশা তার আগে নীরের বুকে ঝাঁপিয়ে পড়ল। ঘটনা বুঝতে নীরের একটু টাইম লাগলো। নীর, বিশ্বাস করুন, আমি চাই ঈশা আর ভাইয়ার বিয়েটা হোক, আমি চাই তারা সুখী হোক, কিন্তু আমি যে ভাইয়াকে খুব বেশি ভালোবাসতাম নীর। আচ্ছা, আমি যদি আজ ঈশার জায়গায় থাকতাম তাহলে কি খুব বেশি ভুল হয়ে যেত? যদি ঈশান ভাইয়া আমায় একটু ভালোবাসতো তাহলে কি খুব অন্যায় হয়ে যেত? আমি তো ওর জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবো, অথচ উনি তো আমায় ভালোই বাসে না, আমাকে ভালোবাসার চোখেই দেখে না। আচ্ছা, কেন এমনটাই আমার সাথে হয় নীর? কেন আমার এত খারাপ লাগছে নীর? প্লিজ বলুন না, আমার এখন কি করা উচিত? আমি ওনার কাছে যেতেও পারবো না, আবার ওনাকে অন্য কারোর সাথে দেখলেও আমার খুব কষ্ট হয় নীর। কি করব বলুন না, বলুন না নীর। নীর কোনো জবাব না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নেশাকে। সব ঠিক হয়ে যাবে, দেখো ধীরে ধীরে তুমিও ঈশানকে ভুলতে পারবে। আমি তো চেষ্টা করেছি নীর, 6 বছর ওর থেকে দূরে থেকেছি, তবুও কেন আমি ওকে ভুলতে পারছি না? ভালোবাসা এমন কেন নীর? আমি চাই না এই ভালোবাসা, আমি বাঁচতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। না, আমার ভাইয়াকে চাই না, আমি ওনাকে ভুলে বাঁচতে চাই। আমি কি পারবো নীর? ওনাকে কি কখনো ভুলতে পারবো? পারবে, আমি বলছি তো পারবে। আমাকে বিশ্বাস করো না তুমি? নেশা আর কোনো কথা বলল না। নীরও আর জোর করলো না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। চারপাশ ধীরে ধীরে শান্ত, জনমানবহীন হয়ে যাচ্ছে। দিঘির পাশ দিয়ে আসা ঠান্ডা বাতাস নেশার নীরকে শীতল করে যাচ্ছে। নেশা এখনও নীরকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে।
আর নীর আগলে রেখেছে। অন্য সময় হলে হয়তো নীর খুশি হতো, কারণ নেশা তাকে নিজে থেকে জড়িয়ে ধরে রেখেছে। কিন্তু আপাতত তার খুশি লাগছে না, কেন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, নীর নেশার ভালোবাসাটাকে সম্মান করে। নেশা ঈশানকে ভালোবাসে, তা নিয়ে নীরের কোনো রাগ কিংবা অভিযোগ নেই। কিন্তু নিজের ভালোবাসাকে অন্যের জন্য কাঁদতে দেখাটা বরাবরই কষ্ট দেয়, যা এখন নীরকেও দিচ্ছে। নিজের ভালোবাসার মানুষটা নিজের বুকেই আছে, অথচ কাঁদছে অন্য আরেকজনের জন্য। এটা নীর কিভাবে সহ্য করছে তা শুধু নীরই হয়তো বলতে পারবে। আবার নেশাকেও দোষ দেয়া যায় না, ভালোবাসা তো সঠিক ভুল দেখে হয় না। হ্যাঁ, ঈশান যা করেছে তার জন্য নেশা কখনো ঈশানকে মন থেকে মাফ করতে পারবে না, কিন্তু ঈশানকে ভালো না বেসেও পারছে না। শত অন্যায় করলেও কি ভালোবাসা কমে যায়? একদিকে একজন কাছে ভালোবাসার মানুষকে অন্যজনের হতে দেখে, আরেকজনের বুক ফাটছে নিজের ভালোবাসাকে অন্যের জন্য কাঁদতে দেখে। কার কষ্ট বেশি তা হয়তো পাঠকরাই বলতে পারবে। পরের দিন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।